ঈদ মোবারক। স্বাগত ঈদের বিশেষ রাজকাহনে। রাজকাহন মানেই রাজনীতি, নানা প্রশ্ন, পক্ষে বিপক্ষে থাকে একে অন্যের যুক্তি, চলে তর্ক বিতর্ক বা কথার লড়াই। সপ্তাহে 5 দিন চিরচেনা সেই রাজকাহনকে আজ আমরা সাজিয়েছি ভিন্ন রূপে, যেখানে থাকবে না কোনো বাকযুদ্ধ, থাকবে না কোনো জয়ী হওয়ার লড়াই। এসব কিছুর পাঠ চুকিয়ে অতিথিদের প্রশ্নবাণে জর্জরিত করার পরিবর্তে ঈদুল আজহার বিশেষ রাজকাহনে আজ আমরা মেতে উঠব গান, গল্প বা আড্ডায়। এর বাইরে জানার চেষ্টা করব অন্য আর 8-10টা সাধারণ মানুষের মতোই কি কাটে রাজনীতিবিদদের ঈদ। তাদেরও কি ঈদের এই বিশেষ দিনগুলোতে সবার মতো ছুটি মেলে দেশ, জনগণ ও রাজনীতির ভাবনা থেকে, নাকি বেড়ে যায় আরও দায়িত্ববোধ? এই সবকিছু নিয়েই আজকের এই ঈদের বিশেষ রাজকাহনের আলোচনায় স্টুডিওতে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। স্বাগত জানাচ্ছি আজকের ঈদের এই বিশেষ রাজকাহন এবং আপনাদের দুজনকে ঈদ মোবারক জানিয়ে শুরু করতে চাই। আপনাদের ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাই। অনেক ধন্যবাদ। তাজনুভা, আপনাকে দিয়ে শুরু করি। একদম নতুন রাজনীতি শুরু হয়েছে আপনার, নতুন আরেকটা ক্যারিয়ার। আমি একটু আমার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আপনি আর আমি হয়তো দীর্ঘদিনের পুরনো, আসলে আমরা একই জায়গায় কাজ করেছি, আমরা কলিগ ছিলাম হয়তো। অনেকে কি সেটা জানেন যে আপনি একটা সময় সংবাদ উপস্থাপনা করতেন? আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সাকিব ভাই এবং দর্শক যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে আমি ওরকম খুব জনপ্রিয় কেউ ছিলাম না। টিভিতে যখন নিউজ পড়তাম সপ্তাহে লাস্ট 7-8 বছর তো 2 থেকে 3 দিন নিউজ পড়া হতো। তো অনেকেই জানেন, যেখানে হাসপাতালে যেখানে কাজ করতাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা গণমাধ্যমের বিভিন্ন চ্যানেলে যারা ছিলেন এরকম, কিন্তু খুব বড় পরিসরে খুব পরিচিত ছিলাম না। একটা মানুষ আসলে কত গুণ থাকতে পারে। একজন মানুষ তিনি সংবাদ উপস্থাপনা করেছেন, একজন মানুষ তিনি ডাক্তার, এবং এখন তিনি রাজনীতি করছেন। দিন শেষে আসলে সবগুলো পেশা যেখানে যেখানে আপনি জড়িত ছিলেন সবকিছুই দেশ এবং জাতিকে নিয়ে ভাবতে হয়েছে আপনার। সেই ডাক্তারি পেশাতেও আপনাকে অনেক বেশি ত্যাগের মধ্য দিয়ে যেতে হয়েছে। সংবাদ উপস্থাপনা বা এই ধরনের কাজের সাথে আসলে আমরা যারা জড়িত আছি, আমাদের জীবনে আসলে ঈদগুলো অনেকটাই ভিন্ন, এবং রাজনীতিবিদ হিসেবেও তো সেই ভিন্ন মাত্রাটাই আবার নতুন করে যুক্ত হলো। এখন তাহলে ঈদগুলো কেমন যায়? আমাদের মানে জুলাইয়ের পরে, রোজার ঈদের পরে এটাই আমার সেকেন্ড ঈদ যদি বলেন রাজনীতিবিদ হিসেবে। আগের ঈদগুলাতে হয়তো হাসপাতালে ডিউটি থাকতো, মানে সবসময় একটা বেলা বাসায় থাকলে ঈদের কাজে, আরেকটা বেলা হাসপাতালে যেতে হতো। আর নিউজ পড়াটাও সাধারণত ঈদের পরের দিন বা একদিন দুদিন থাকতো। কিন্তু এখন হচ্ছে আমার কাছে মনে হয় যে অনেকখানি ডিফারেন্ট ইন দ্যাট সেন্স যে এখন মানুষের সাথে আসলে যখন যোগাযোগটা হয়, কথাবার্তাটা হয়, এখন তারা অন্যভাবে দেখে এবং এই যে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে জানতে চায়। এবং আমি যখন রোজার ঈদে যখন চট্টগ্রামে ছিলাম, আমার বাড়িতে সবাই কিন্তু এনসিপি নিয়ে অনেক আগ্রহী ছিল। এবং এই ঈদে তো আরও বেশি প্রতিবেশীদের সাথে বা আশেপাশের মানুষের সাথে আরও বেশি দেখা সাক্ষাৎ হয় কোরবানির ঈদে। তো সবার মধ্যেই একটা জিজ্ঞাসা যে এনসিপি, এবং নানান সমালোচনাও থাকে, টু বি ভেরি অনেস্ট, যে এটা কেন করছেন আপনারা, ওটা কেন করছেন, এইটা কেন এভাবে দেখছেন না, বা আমরা আপনাদের থেকে এটা অনেক আশা করি, আগের এরা এটা করেছে, আপনারা কেন এটা করতে পারবেন না। সো এই ধরনের অনেক ইন্টারেক্টিভ হয়েছেন খানিকটা, অনেকাংশে, মানে গত 2 মাসে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। টু বি ভেরি অনেস্ট, আমি আসলে এটাকে এখন পজিটিভলি দেখি, কারণ মানুষের যারা গঠনমূলক সমালোচনা করে সেটা থেকে আসলে আমার কাছে মনে হয় যে ওটা যখন মানে শুধরিয়ে যখন ওটাকে কাজে লাগানোর চেষ্টা করি, রেজাল্টটা ভালো আসে। এটা আমার একটা পর্যবেক্ষণ। হ্যাঁ, এই যে আসলে রাজনীতিবিদ হয়ে একেবারে নতুন রকমের এক ধরনের ঈদের জীবন কাটছে আপনার, সেখানে জোনায়েদ সাকি 2 মাস হয়েছে তাজনুভার রাজনীতিবিদ হিসেবে। আপনার এই রাজনৈতিক জীবন 20 বছরেরও বেশি সময় ধরে চলছে। একদম খুব সাধারণ মানুষের কাছাকাছি গিয়েছেন, নিজের ব্যক্তিগত জীবন, সেই জায়গাগুলো নিয়ে আসলে মানুষের জানার আগ্রহ কেমন? মানে আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, তাজনুভা বলেছেন যে পরিবারের বাইরে গিয়ে ঈদ করতে হচ্ছে পেশাগত কারণে, আপনাকেও তো নিঃসন্দেহে দীর্ঘদিন সেভাবে ঈদ কাটাতে হয়েছে। ধন্যবাদ আপনাকে, আবারও সবাইকে ঈদ মোবারক। মানে তাসনুভাকে অভিনন্দন যে রাজনীতিতে এসছেন, এবং সাধারণত রাজনীতির মতো একটা কাজে মানুষের, তরুণদের উৎসাহ আমরা দেখি, আবার অনেক ক্ষেত্রে দেখিও না। সেই জায়গায় একটা দেশের ক্রান্তিকালে যখন একটা নতুন পুনর্গঠনের আওয়াজ উঠেছে এবং সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এত বড় একটা আত্মত্যাগ, রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে অনেকেই রাজনীতিতে নতুন করে এসেছেন, এবং যারা নিজ নিজ পেশায়
গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, দক্ষতার জায়গায় ছিলেন, কিন্তু তারা পেশাগত জায়গা ছেড়ে রাজনৈতিক দায়িত্ব নিতে এসেছেন। এইটা একটা অনুপ্রেরণারও ব্যাপার। আশা করি যে এই জিনিসটা এই প্রজন্ম কিংবা পরবর্তী আগত প্রজন্মগুলো এটা ধরে রাখতে পারবে এবং এই ধারাটা অব্যাহত থাকবে। আমাকে দেখলে বোধহয় মানে একটু কম মনে হয়। আমি রাজনীতির বয়স আমার আরো অনেক বেশি। আমি 1990 সাল থেকে একটানা একজন রাজনৈতিক কর্মী। না, আমি দুইয়ের সাথে 20-এর একটা মেলানোর চেষ্টা করেছি যে 20 বছরের বেশি সরাসরি রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি। এই একটা জায়গায় কিন্তু আমাদের মধ্যে মিলও আছে। আপনারা দুজনে বেশ তরুণ বয়সে রাজনীতি শুরু করেছেন। 90 সালে ঢাকা ইন্টারমিডিয়েট পাশ করেছি, ফলে ঢাকা কলেজে থাকতেই আমরা পলিটিক্সের আবহাওয়ার মধ্যে ঢুকে পড়ি, বিশেষত এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে। 90-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্যে আমি একেবারে যাকে বলে সার্বক্ষণিক কর্মীতে পরিণত, একেবারে রাজনীতি প্রধান এজেন্ডায় পরিণত হয়, জীবনের প্রধান লক্ষ্যে পরিণত হয়। যাই হোক, তো সেই জিনিসটা ঈদ রাজনীতির বাইরের কোনো বিষয় আর থাকেনি। একটা তো হচ্ছে যে আমরা সবসময় টানা পরিশ্রমের মধ্যে থাকি, ফলে ঈদের সময়টা এসে কিছুটা পরিবার যে বলয়টাতে সাধারণ অন্যান্য সময়ে খুব কম যোগাযোগ হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনের মধ্যে মানে আমাদের ছাত্র আন্দোলন থেকে পরবর্তীকালে ফ্যামিলি যোগাযোগটা কমে গিয়েছে, বেশিরভাগ সময় রাজনৈতিক পরিমণ্ডলে কাটতো। সেটা এই ঈদের সময় একটা পূরণ করার চেষ্টা হয় আর কি। আচ্ছা, ফ্যামিলি সেই সুযোগ কি আসলে পেয়ে ওঠেন? পরিবারের সাথে পুরো একটি দিন কাটাবার মতন সুযোগ কি রাজনীতিবিদরা আদৌ পান? এখন দুই ধরনের আছে। কেউ আমরা যেমন এতদিন এটা কাটাতাম, এখন আবার একটা বাড়তি বিষয় এসে তো যুক্ত হয়েছে, যেটা একটা কনস্টিটিউয়েন্সির ব্যাপার হচ্ছে। ফলে আপনার এলাকায় যেতে হচ্ছে, নিজস্ব এলাকায়, নিজের বাড়িতে, সেখানে আবার মানুষের সাথে একটা যোগাযোগ স্থাপন, এটা একটা বলতে পারেন নতুন সংযোজন আমার জন্য। অনেকের ক্ষেত্রে এটা আগে থেকেই, ফলে তারা যেহেতু তাদের পরিবারও নিজেদের এলাকায় থাকেন অথবা সেই যোগাযোগটা অনেক স্ট্রং, ফলে তারা ওইভাবেই তাদের জীবনের পরিকল্পনা। আমার যেমন পরিবারের বেশিরভাগ সদস্যরা ঢাকায় থাকে, অর্থাৎ ইমিডিয়েট পরিবার যাকে বলি, সেই কারণে আমাদের তুলনামূলকভাবে আমার পিতামাতার যে বাড়ি, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা, সেখানে আমাদের যাতায়াত কম ছিল। কিন্তু সাম্প্রতিক বেশ কয়েক বছর ধরে আমি সেখানে যাতায়াত করি। সেখানে যেমন আমার আত্মীয় পরিজনরা আছেন, তেমনি পুরো এলাকাবাসী আছেন, যারা সবাই এখন আপনার আত্মীয়, পুরো সবাই এলাকা আত্মীয়, মানে পুরো এলাকাকেই একটা আত্মীয় মনে হয়। এই কারণে যে প্রত্যেকে আমাকে ওইভাবে গ্রহণ করেন। আচ্ছা, আপনি মানে অনেকে হয়তো ওই যাতায়াত কম থাকার ফলে অনেকের এই ধারণা ছিল না যে আমি বাঞ্ছারামপুরের আমার অরিজিন, তো সেইটা সেটা তারা খুব ভালোভাবে নেন। এই যে এলাকায় যাওয়ার কথা বলছেন, আমি একটু তাজনুভার কাছে এখানে জানতে চাই, এনসিপির শোডাউন এখন খুব আলোচিত একটা বিষয়। তাজনুভা, চট্টগ্রামের আপনি বলছিলেন কথা, শোডাউন করেছেন? না, শোডাউন বলতে এখন অনেকগুলো পথসভা হচ্ছে, মানে চট্টগ্রামে কিছুদিন আগে প্রায় টানা 3-4 দিন ধরে পথসভা চললো, এবং আমাদের 2জন মুখ্য সংগঠক, আমাদের যুগ্ম সদস্য সচিব যারা হাসনাদ, এদিকে সার্জিসরা বিভিন্ন পথসভা করছে, এবং আমরাও মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। আসলে এটাকে শোডাউনের থেকেও আমাদের এনসিপি গঠন হওয়ার পর থেকেই আমরা আসলে শহরের ঢাকা থেকে বের হতে আমাদের একটু দেরি হয়ে গেছে, এবং আমরা যেরকম জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের কাছে এনসিপিকে পৌঁছায় দেওয়ার কথা, যেরকম একটা নতুন ছাত্র তরুণদের একটা রাজনৈতিক দল বাংলাদেশে এসেছে, এবং তারা কি ভাবছে দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে, কিভাবে তারা নতুন করে বাংলাদেশটাকে দেখছে, গঠন করার স্বপ্ন দেখছে সবাইকে একসাথে, এই ইত্যাদি নানান কথা মানুষের কাছে পৌঁছানোর একটা তাগিদ আমাদের মধ্যে সবসময় ছিল শুরু থেকে, কিন্তু সেটা আমরা বিভিন্ন কারণে সব যেহেতু একটু অন্যরকম প্রশ্ন আমার খুব করতে ইচ্ছা করছে, যেহেতু ঈদের প্রোগ্রাম, আমি জানি যে আজকে আপনাদেরকে প্রশ্নবাণে জর্জরিত করা যাবে না, আমি শুরুতে বলেও নিয়েছি দর্শকদের, কিন্তু আপনাদের এই যে শোডাউনগুলোতে এত গাড়ি আসে, এত কিছু নিয়ে আসলে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, আপনি একজন ডাক্তার ছিলেন, এখন আপনি রাজনীতিবিদ হয়েছেন, হয়তো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে যে একজন ডাক্তার তার জীবনে ঠিক
কয়টা গাড়ি নিয়ে শোডাউন করতে পারবে, কতখানি সম্ভব? আপনি আসলে কয়টা গাড়ি নিয়ে যদি শোডাউন করতে চান? না, এভাবে আসলে কখনো চিন্তা করিনি। মানে আমি আসলে এই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি কথা এখনও চিন্তা করছি না, কারণ আমি আমার মূল ফোকাস বা আমার মূল সব মনোযোগ এখন দলের প্রতি। আমি চাই যে আমার দলটা আগে ঠিকভাবে দাঁড়াক, আলাদাভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা আগে আমাদের রাজনৈতিক দলটাকে আলাদাভাবে দাঁড় করাতে পারি, এরপর আসলে এই নির্বাচনী শোডাউন কেন্দ্রিক যেসব কথা এগুলো আসবে। আর গাড়ির এই ব্যাপারটা শুধু একবার সার্জিসের ওই ব্যাপার থেকেই কিন্তু প্রতিটা প্রোগ্রামে বা টক শোতে এই জিনিসটার মুখোমুখি হতে হয়। তো এটা আমরা বিভিন্নভাবেই সবাই বলার চেষ্টা করেছি, ইভেন আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন যে ওটা আসলে একটা পুরনো রাজনৈতিক সংস্কৃতির একটা ব্যাপার ছিল, যে তো ওটাকে আমরা ওভাবেই অ্যাড্রেস করেছি। হ্যাঁ, আর অ্যাড্রেস করে এটা যাতে পুনরাবৃত্তি না হয় এবং যেভাবে আসলে মানুষের কাছে আরও কাছে, গাড়ি ছাড়াও কিন্তু আপনি পায়ে হেঁটেও, রিক্সা করে, ভ্যানে করে, যেভাবে হোক সেভাবে মানুষের কাছে পৌঁছানো যেতে পারে, সেটা যাতে গ্রহণযোগ্য হয়, আমাদের মূল লক্ষ্যটা ওখানে। সেটা তো আসলে রাজনীতিবিদ হিসেবে সাকিব ভাই, তাজনুভারকে কাছে আমি পরে যাব ওই জায়গাটিতে, কারণ আমার মনে হয় এই প্রশ্নটা করলে উনি এটার উত্তর দিতে পারবেন। ছোটবেলায় আমরা সবাই এম ইন লাইফের রচনা তো লিখেছি, তাজনুভা হতে পারতো যে হয়তো ডাক্তার হবেন, সেটি লিখেছেন, কিন্তু আপনার সাথে যত আমার দীর্ঘদিনের পরিচয়, আমার মনে হয় যে আপনি কি কখনো রাজনীতিবিদের বাইরে কিছু হবেন কখনো ভেবেছেন? না, সেটা একটা পারিবারিক চাপ ছিল। ধরেন আমার মা চেয়েছেন আমি একটা কিছু হই, আমার বাবাও চেয়েছিলেন আমি আরেকটা কিছু হই। তো সেটার আমার রাজনীতি, এটা একটু শুনলে আশ্চর্য লাগবে যে অনেক অল্প বয়সে রাজনীতির প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। সেটা বলতে পারেন প্রায় 1980-81 সালের দিকে, আমি যখন ক্লাস 3, 4, 5-এ পড়ি। তো এটা জেনারেলি এটা বাবা মা কি চাইতেন আপনি কি হবেন? না, আমার মা চেয়েছিলাম আমি ডাক্তার হই, কিংবা আমার বাবা চেয়েছিলাম হয়তো মানে সেনাবাহিনীতে যাব। আচ্ছা, সেরকম সুযোগ একটা ছিল জায়গা কিন্তু সাকিব ভাই। হ্যাঁ, না, দুটোরই সুযোগ ছিল, কিন্তু 90-এর আন্দোলন অনেক কিছু বদলে দিয়েছিল আমাদের জীবনে। 90-এর আন্দোলনের পরবর্তী সময়টাতে কি আসলে আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি রাজনীতি মানে করবেন, এটার দেশের তখন আর স্বার্থেই কাজ এটা করবেন? একটা মানে এটা আমার আগেই চয়েস। আমি আবারও বলছি যে আমি 3-4 থেকে তখন আসলে রাজনীতি বুঝতেন বা কেন মনে হয়েছে যে রাজনীতিবিদ সেটা হবেন? অন্য এক গল্প, অনেক লম্বা কাহিনী বলতে হবে। মানে আমার বেশ কিছু এনকাউন্টার হয়েছিল, যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ছিলেন, আমার বাবা সরকারি চাকরি করতেন প্রশাসনে। তো উনি যখন একটা জায়গায় সফরে গেলেন, যেমন খাগড়াছড়িতে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার বাবা ছিলেন তখন এডিশনাল এসডিও। সেই সময় উনি প্রোটোকলের পুরো দায়িত্বে। তা আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পেরেছিলাম, ওনার সাথে খাল কাটতে গিয়েছিলাম। তো এরকম মানে ধরেন আমার ফ্যামিলিতে আরও বেশ কিছু রাজনীতি আমাদের করতেন, মানে সেখানে কেউ এমপি হয়েছিলেন কিংবা এই ধরনের রাজনীতিবিদদেরকে দেখে আপনি আকর্ষিত হয়েছেন তার মানে? তারা পলিটিক্স নিয়ে আলাপ করতেন, আর আমার একটু বড়দের আলোচনার মধ্যে আগ্রহ বেশি, ফলে আমি ওইখানে অল্প বয়সে তাদের চারপাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। তো সেই আগ্রহের জায়গাটা কাজ করে একটা জিনিস আমি বুঝেছিলাম যে যদি দেশের কোনো বদল ঘটে তো সেটা পলিটিক্স করতে হবে, মানে এটা ঠিক ইন্ডিভিজুয়াল করে হবে না, রাজনীতি ছাড়া মানে পুরো দেশ বদলানো সম্ভব না। এটা আমার ছোটবেলায় উপলব্ধি হয়েছিল, যার ফলে আমার পলিটিক্সের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। এখন দাবি করাটার মধ্যে মনে হবে যে আমি একটু নিজেকে বাড়িয়ে তোলার চেষ্টা করছি, ব্যাপারটা সেই রকম না, ঘটে গেছে, যার ফলে প্রত্যেকেরই কোনো না কোনো ন্যাক তৈরি হয়। সেই ন্যাকটা আমার তৈরি হয়েছে। কখনো কি মনে হয়েছে যদি আসলে রাজনীতিবিদ না হতাম তাহলে কি হতাম? এখন আর এই বিকল্পটা ভাবি না। তাজমা, আপনি তো অনেকগুলো পেশা, দুটো পেশা অন্তত আপনি দেখেছেন, এরপরে আপনি রাজনীতিবিদ হয়েছেন, এবং এখন যে পরিস্থিতিতে আসলে আপনার এই রাজনীতিতে আসা, সেই পরিস্থিতিটা একেবারে বাংলাদেশের জন্য একটা ভিন্ন রকমের পরিস্থিতি। এই যে দেশকে বদলে দেবার কথা বলছিলেন সাকিব ভাই, যারা আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, কি মনে করছেন আপনারা যারা নতুন রাজনীতিতে জয়েন করেছেন, সেই পরিবর্তনটা আপনাদের হাত দিয়ে আসবে কি না? আমি এই উত্তরটি নিয়ে একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জি25 প্রাথমিকত ঈদের বিশেষ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি25 প্রাথমিকত ঈদের বিশেষ রাজকাহনে। তাজনুভা, প্রশ্ন রেখে বিরতিতে গেছিলাম এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেই সময়টায় আসলে মানুষের প্রত্যাশার চাপ নিঃসন্দেহে আপনাদের উপর অনেক বেশি। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে মনে করতে পারছেন কিনা যে পরিবর্তনটা আপনাদের হাত ধরে আসবে? মানুষের প্রত্যাশা কি বলছে?
আমরা আসলে এই এনসিপি বা এই যে যেসব তরুণরা এই নতুন করে রাজনৈতিক দলে যুক্ত হলো, বা আমিও যদি আমার কথা বলি, আসলে এই সবটুকু আসছে জুলাই এই গণ অভ্যুত্থানের পরে। এবং এই জুলাই আগস্টের দিনগুলা যখন পার করছিলাম, যে বিকল্পকে মানে আমরাই বিকল্প বা আমাদের মধ্যে থেকেই বিকল্প বের হয়ে আসবে, এই জিনিসটা না তখন খুব আলাদাভাবে আমাকে মানে ভাবায় যে আসলে সাকিব ভাই যে কথাটা বললেন যে আপনি যদি দেশের পরিবর্তন চান এবং সিস্টেমের পরিবর্তন চান, আপনাকে এইভাবেই আসতে হবে। এই কঠিন পথটা বেছে নিতে যে খুব আমি খুব প্ল্যান করেছি বা পরিকল্পনা করেছি এরকম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা করা উচিত। এটাকে অদেখা আমি আসলে করি নাই বা এটাকে ইগনোর আমি করি নাই, আমি কিন্তু করে আমি আমার কমফোর্ট জোনে থাকতে পারতাম। সো আমার কাছে মনে হয় যে যারা এরকম একটা চিন্তা থেকে বিশাল একটা গোষ্ঠী কিন্তু বের হয়ে আসছে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে। সো সাকিব ভাইরা যেরকম বললেন 90-এর সময় থেকে তারা সম্পৃক্ত হয়েছিলেন সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আমরা এইবার ফ্যাসিস্টের বিরোধে। সো আমাদের বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটা এসেছে, এই আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো কিন্তু এসেছে, এবং এরপরে কিন্তু একটা গোষ্ঠী সক্রিয় হয়েছে। যেমন আমি একটু আগে বলছিলাম যে আমি কিন্তু আর 10 বছর পর গিয়ে বলতে চাই না যে জুলাই গণ অভ্যুত্থানে পরে আমরা রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম, আমরা চেষ্টা করেছিলাম পরিবর্তন, কিন্তু আমরা পারি নাই। আমরা এবারে বাস্তবায়ন চাই, এবার যে কোনো মূল্যে আমরা বাস্তবায়ন চাই, এবং সেটা সবাইকে নিয়ে চাই, যে শুধু আমরা তা নয় যে এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে, হ্যাঁ, যে এইবার কিন্তু আমরা পরিবর্তন চাই দেশটার, যে এই স্বৈর শাসক থেকে আমরা মুক্ত চাই গণতন্ত্রের দিকে। এই যে এইটার প্রত্যাশা পূরণে আমি মনে করি যে এনসিপি অনেক অগ্রগামী ভূমিকা রাখবে। এই যে পরিবর্তিত রাজনীতির কথা আপনি বলছেন, সেখানে নিশ্চয়ই রাজনীতিবিদরা ভিন্ন মতের হবেন, সেটি খুব স্বাভাবিক, সেটি আমরা মেনে নিতেই চাই। সাকিব ভাই, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে তো আপনাদের নিঃসন্দেহে একটা বন্ধুত্বও আছে। এই টক শো অর্থাৎ টেলিভিশনের এপারে বসে যতই আপনারা ঝগড়া করেন, যখন টক শো কিংবা এই কাজগুলো শেষ হয়, এরপরে তো আপনাদের মধ্যে সেই বন্ধুত্বটা আমরা দেখতেই পাই। ঈদে আসলে এরকম রাজনৈতিক বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় কিনা, কোনো স্মৃতি বা গল্প মনে পড়ছে কি? না, সেটা বাংলাদেশে চল ছিল। আমরা যখন ছাত্র আন্দোলনে ছিলাম, আমরা ঈদের দিন মধুর ক্যান্টিনে যেতাম, ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করতাম, এগুলো একটা ব্যাপার ছিল। তো যার ফলে সব ছাত্র নেতারা একটা টাইম মধুর ক্যান্টিনে একটা দেখা সাক্ষাৎ ইত্যাদি হতো। কারো কারো মানে বিভিন্ন পার্টি করলেও মানে একটা বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছিল, অর্থাৎ কেবলমাত্র কলিগ না, আরো মোর দেন দ্যাট, মানে সেই রকম একটা ফ্রেন্ডশিপ অনেকের ছিল, ফলে তারা একসাথে আড্ডার ব্যবস্থা হতো। এখন এটা কদাচ কোনো ক্ষেত্রে ঘটে যে আপনি কারোর সাথে দেখা করলেন কিংবা কারোর সাথে একটা আড্ডার ব্যবস্থা হলো, তবে ঘটে, মানে এদের হয়তো প্রথম একদিন দুদিন না ঘটলেও 3-4 দিনের মধ্যেই রাজনৈতিক পরিসরে আবার আড্ডাটা জমতে থাকে। কারণ আড্ডা তো দেওয়াই হয় মানে এই বাংলাদেশে কিংবা দুই বাংলা মিলিয়ে আড্ডা একটা খুব গুরুত্বপূর্ণ বাঙালির জীবনে। তো সেইটা মানে থাকতে ওটা আপনার বড় ধরনের একটা, যাকে বলে যে নিজের কি বলবো, যে রিপ্ল্যানিশিং, মানে আপনার নিশ্চয়ই। এবং অনেক রাজনৈতিক সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় যে আড্ডার মধ্য দিয়েও কিন্তু উঠে আসে। অনেক সময় আপনারা হয়তো সেরকম কোনো চিন্তা করছেন কিনা, যেহেতু আমার ধারণা যে আপনারা যারা রাজনীতি করছেন একসাথে আড্ডা দিতে বসলেও নিঃসন্দেহে দেশ নিয়ে আলোচনা হয়। অনেক কিছু পড়ে জানতে পারেন, কিন্তু যাকে বলে যে উইজডম, সেটা একটা মানুষ তো অনেক কিছু জানে, অনেক অভিজ্ঞতার মধ্যে অনেক পড়াশোনা, কিন্তু সে যখন কথা বলে তখন তার মধ্যে তার উইজডমটা প্রকাশিত হয়, অর্থাৎ ওটার সংশ্লেষণটা কি, তার নিজের চিন্তার সাথে ওইটা যে সৃজনশীল একটা জায়গায় পৌঁছে ওটার সাথে পরিচিত, ফলে আড্ডার নানান ভাবে তার স্ফুরণ ঘটে। আমি একটু পলিটিক্সে ফিরে, আমাকে দুটো জায়গায় একটু কথা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের রাজনীতির কয়েকটা দিক খুব মানে আমাদের গণতন্ত্রের জন্য বাধা, মানে যে বাধাটাকে অতিক্রম করাটাই আমাদের চ্যালেঞ্জ বলতে পারেন। একটা হচ্ছে যে আমরা অতীতমুখী খুব, ইতিহাস আর অতীত কিন্তু এক নয়। মানে আপনি সেই সব অতীতের বিষয় যা আমাদের বর্তমানের জন্য এখনো দিশা তৈরি করে, সেটা হচ্ছে ইতিহাস। অতীতের সবকিছু আপনি কিন্তু প্রাসঙ্গিক মনে করেন না, যেটা প্রাসঙ্গিক মনে করেন, যেটা সামনের দিকে আপনাকে যেতে সাহায্য করে, যেটা আপনার সেটি ইতিহাস হিসাবে দেখা। ফলে ইতিহাস বর্তমানের মামলা, কিন্তু অতীতের অনেক জায়গায় আমরা আটকে থাকি। তো অতীতের ঘটনাবলী আমাদের এতভাবেই পাস্ট প্রেজেন্টকে এত ব্ল্যাকমেইল করে কিংবা এতটা
মানে টেনে ধরে রাখে যে আমরা মনে হচ্ছে সামনের দিনে রাজনীতিটা করতেই পারছি না। এই বিভাজনটা বেশ এই বাংলাদেশের রাজনীতি অতীত কেন্দ্রিক বিভাজন তৈরি হয়েছে এবং সেটা এখনো বেশ ডমিনেটিং। এমনকি 5ই আগস্টের পরেও পুনরায় দেখা যাচ্ছে মনে হচ্ছে একই বিভাজন নতুন করে জায়গা নিচ্ছে। আমরা বের হবো ভেবেছিলাম, কিন্তু সেই বের হওয়ার রাজনীতিটা দৃশ্যমান করতে না পারলে এবং সেটা সত্যিকার অনুসন্ধানের বিষয় না হলে এটা হবে না। দুর্ভাগ্যবশত প্রবণতাগুলো কিন্তু এখনো পুরনো। আমরা তারপরে ভালো কিছু প্রত্যাশা করতে চাই। দ্বিতীয় জায়গা আরেকটা আমি কথা বলবো, সেটা হচ্ছে যেটা আপনি অনুযায়ী শোডাউন। দেখুন, ক্লায়েন্ট বেসড পলিটিক্স মানে পেট্রন ক্লায়েন্টের একটা সম্পর্ক, এইটা কেন আসে শোডাউন? মানে ধরেন আপনি ক্ষমতায় গেলেন, আপনার কাছে অনেক তদবির আসবে, আপনি সমাধান করে দিতে পারেন, নিয়ম প্রতিষ্ঠা করছেন না, কিন্তু আপনার তদবির করার দরকারটা কি? আপনি তো আপনার অধিকার হিসেবেই যেতে পারেন, কিন্তু না, আপনাকে পলিটিক্যাল কানেকশন, পাওয়ার কানেকশন ধরতে হবে, ধরে তদবির করতে হবে, তারপর পেতে হবে। এই কারণে যে ক্ষমতায় গেলে দেখা যায় যে একটা ক্ষমতার সম্পর্কের জাল ধরে এক ধরনের রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়, যেটা আবার স্থায়ী নাও হতে পারে। এখন এই পেট্রন ক্লায়েন্টের সমস্যাটা হচ্ছে যে এইটা এমনভাবে সমাজে মানে কাঠামোগত জায়গা সৃষ্টি করে, এটা একটা অর্থনৈতিক কাঠামোগত, অর্থ আয়ের, সম্পদ আহরণ অথবা সম্পদ দখল, পাহারা দেওয়া, রক্ষা করে, এগুলোর কাঠামো সৃষ্টি করে, যার সাথে পলিটিক্যাল পাওয়ারের যুক্ত হয়, পার্টি নিজে এমবেডেড হয়ে যায়, যুক্ত হয়ে পড়ে। এই যে বলেন না যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজির বন্ধ হচ্ছে না কেন? চাঁদাবাজির তো একটা স্ট্রাকচার আছে, ওইটা সমাজকে একভাবে ইয়ে করে। ধরেন একটা জায়গায় প্রচুর লোক হকার বসলো, আমি হকারের উদাহরণ দিচ্ছি কেন, একমাত্র হকার নয়, সব কিছুর ক্ষেত্রেই সেটাকে ম্যানেজ করে কে? কোনো না কোনো পলিটিক্যাল পাওয়ার, এবং সেটা সংগঠনের সাথে যুক্ত, তার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুক্ত। আজকে সাকিব ভাই আর আমি বিশ্লেষণে যাচ্ছি, তবে আমরা এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে দিনে চাই, আলোচনা করছি এই পরিবর্তনগুলো নিঃসন্দেহে আমি আমরা একটা লাস্ট চাই। বাক্য বলি, শেষ হবে না কথা। এই যে এমবেডেডনেস, এটা বদলাতে না পারলে আমাদের পলিটিক্যাল পাওয়ারের চরিত্রটা বদলাবে না। তারপরেও সেই প্রত্যাশা তো আমাদের সবার আছে। পুরো বাংলাদেশ আসলে তরুণ রাজনীতিবিদদের দিকেই তাকিয়ে আছে যে আপনাদের হাত ধরে এই পরিবর্তনগুলো আসবে। একটু ছোটবেলায় যেতে চাই আমি। তাজনুভা, ছোটবেলাটা কোথায় কেটেছে? স্কুল কলেজের সেই সময়টাতে ঈদের দিনগুলো কেমন ছিল? আমার স্কুল কলেজ ছোটবেলা পুরাটাই চট্টগ্রামে। আমি পুরোদস্ত চট্টগ্রামের মেয়ে। আমি ক্যান পাবলিক স্কুল থেকে স্কুলটা পুরাটা শেষ করি, আর কলেজ ছিল চট্টগ্রাম কলেজ। আর তখন আসলে কোরবানির ঈদটাকে আমি আসলে মানে দুটা ঈদের মধ্যে এই ঈদটা আমার বেশি প্রিয়। চট্টগ্রামের মেয়ে, তার মানে তো মেজবানি মাংসের যে ঐতিহ্য সেটি খুব ভালো ধারণা আছে। তাহলে আমি আর সাকিব ভাই কি প্রোগ্রাম শেষ করে আপনার সেই দাওয়াতে চলে যাব কিনা? ঈদে দাওয়াত হলো, ঈদে দাওয়াত হলো। এখনো হচ্ছে আমাদের মানে আমার সব মশলা সবকিছু চট্টগ্রাম থেকেই আসে, আম্মু নিয়ে আসে বা পাঠায় দেয়। তো রান্না করার সময় পান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে এটা আমার যেহেতু আগে দুটা চাকরি ছিল, ওটার ব্যস্ততাটা মানে আমি অভ্যস্ত ব্যস্ত থাকতে, তো তার ফাঁকেও আমি রান্নাবান্না করতে পারতাম। রান্নাবান্নাটা আমার কাছে একটা মানে রিল্যাক্স, মানে আমার কাছে মনে হয় যে মানুষ বই পড়ে না, সিনেমা দেখে, আমার কাছে রান্না করাটা ওরকম মনে হয়। আর আমি খুবই মানে ঘরোয়া মেয়ে, মানে আমার মা আমাকে সব কাজই, চট্টগ্রামের মেয়েরা একটু এমনিতে, আমি জানি না কেউ আবার মাইন্ড করবে কিনা, একটু বেশি ঘরোয়া হয়। সো আমি সব কাজই করতাম, রান্নাবান্নাও হ্যাঁ করি, এখন একটু কম হয় ব্যস্ততার জন্য, কিন্তু করা হয়। এবারের ঈদে যেহেতু একটা নতুন পরিচয় নিয়ে ঈদ যাপন করতে যাচ্ছেন, সেই দিন নিজের হাতে রান্না করে যারা দলীয় নেতাকর্মী আছেন তাদেরকে খাওয়ানোর কোনো প্ল্যানিং আছে কিনা? প্ল্যানিং ওরকম নাই, কিন্তু যদি মানে আসে বা আমার যাওয়া হয় অবশ্যই সেটা খাওয়ানো হবে। কিন্তু যেটা বলছিলাম যে আমাদের আসলে দলে যারা আছেন তারাও আমরা কিন্তু নতুন, যে অন্য রাজনৈতিক দলের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার চেয়ে আমি বেশি প্রেফার করি যে আমার দলের সাথেই আসলে ঈদের ছুটিতে বা কম ব্যস্তর মধ্যে যদি একটু কথাবার্তা বলা যায় বা দেখা সাক্ষাৎ হয়, এটার দিকে আমি বেশি প্রেফার করব। কারণ আমরা নিজেরাও নতুন, অনেক বিভিন্ন সেক্টর থেকে ছেলেমেয়েরা উঠে এসে আসলে এনসিপিতে যুক্ত হয়েছে। তো সবার সাথে সবার পরিচয় বা ফ্রেন্ডশিপটাও ওরভাবে হয় না, আমার সাথেও অনেকের এখনও ওভাবে কথাবার্তা হয় না। সো গত ঈদেও আমি ওটা চেয়েছি যে এই দূরত্বটা যত কমানো, দূরত্ব বলবো না, মানে যত আরও বেশি কথাবার্তা বলা যায়, আড্ডা দেওয়া যায়, এটা আমাদের নিজেদের রাজনৈতিক পরিবেশের জন্য ইন্টারনাল একটা হেলদি। সো এবারও ঈদে সেটা অবশ্যই। ঈদের দিনের সবচেয়ে প্রিয় খাবার কি, কিংবা আসলে কোন খাবারটা আপনি
প্রতি ঈদেই রান্না করতে ভীষণ পছন্দ করেন? আমি একটু ঝাল কম খাই, মিষ্টি একটু বেশি পছন্দ করি। চট্টগ্রামের মানুষ ঝাল কম হ্যাঁ, খায়? আমি চট্টগ্রামের হওয়ার পরও আমি ঝাল কম খাই এবং শুটকি খাই না। এটা আমার তাই? হ্যাঁ, এটা অনেকেই খুব আশ্চর্য হয়। আমার নিজের বানানো পুডিং আমার খুব ভালোই লাগে। বাহ, তাহলে তো আমাদের সেই দাওয়াত গ্রহণ করতেই হয়। সাকিব ভাই, আমরা অবশ্যই, নিশ্চয়ই অবশ্যই হ্যাঁ, দাওয়াত সেই রইলো। দাওয়াত গ্রহণ করছি। এবং একদম। সাকিব, একটু আপনার ছোটবেলা জায়গাটিতে আসবো। আপনি বলছিলেন যে খুব ছোটবেলা থেকে আপনি খুব রাজনৈতিক সচেতন ছিলেন। এরপরও ছোটবেলাটা তো একটা ভিন্ন মাত্রায় থাকে, বাবা মার সাথে ঈদের একটা অন্যরকম আনন্দ থাকে। সেই আনন্দগুলোর গল্প একটু শুনতে চাই। নতুন কাপড়ের যে আনন্দ, কিংবা কুরবানির ঈদের গরু কিনতে হাটে যাওয়া তো মনে হয় ছেলেদের জন্য একটা একেবারে আলাদা রকম এক ধরনের আনন্দ। সেই আনন্দের গল্পটা শুনবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত ঈদের বিশেষ রাজকাহন দেখছেন। সাকিব ভাই, আপনার ছোটবেলার গল্প শুনবো বলে আমরা বিরতিতে গিয়েছিলাম। ছোটবেলার ঈদগুলো কেমন ছিল? বাবা মার সাথে ঈদের কোনো স্মৃতি মনে পড়ে কি? ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, মানে এটা বলার অপেক্ষা রাখে না, কিংবা বলে বোঝানো মুশকিল। মানে ঈদ ছিল একটা মুক্তির মতো আর কি। আপনি ধরেন ছোটবেলা থেকেই তো একটা পরিবারের একটা শাসন থাকে, তাই না? নানা ধরনের কোনটা করা যাবে কোনটা করা যাবে না। অন্তত ঈদের দিন এই জিনিসের কোনো বালাই ছিল না। ঈদের দিন যে কেউ যে কারোর সাথে কথা বলতে পারে, এমনকি ছেলে মেয়ে কথা বলা আমাদের ছোটবেলায় অত অত এখন যেভাবে যতটা ছিল অতটা ছিল না, কিন্তু ঈদের দিন এটা তার মানে এই সুযোগ allowed যথেষ্ট কাজে ছিল। লাগিয়েছেন ছোটবেলায় ঈদে। মানে এটা সুযোগটা ধরেন ছিল, এবং মানে কাজে লাগছে, মানে ওটা একটা বছরের স্মৃতি থাকতো। তারপরে ধরেন যে সেরকম কোনো স্মৃতি কি আজকে বলা যাবে আমাদেরকে? না না, মানে আমাদের যারা পরিচিত জনদের সাথেই ধরেন অন্য সময় কথা বলে এটা অন্য অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু ঈদের দিন কথা বললে কোনো অর্থ কেউ দাঁড়াচ্ছে অর্থ ধরবে না। এটার কোনো যেগুলো জাজমেন্টাল হচ্ছে না। ফলে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ঈদই পাওয়া, কিংবা ধরেন নতুন কাপড় পাচ্ছেন আপনি, গরুর হাটে যাচ্ছেন, কিংবা কে মানে কোরবানি হচ্ছে, কারা কি কোরবানি দিচ্ছে, সেগুলো নিয়ে একটা জায়গা। এইসব বিষয়ে ধরেন মানে এটা তো এই সবগুলো মিলে এত এত ইভেন্ট, যে এগুলো মিলে একটা ঈদ একটা পুরো মানে বছরের একটা জায়গা, যেটা মনে হচ্ছে পুরো বছর জুড়ে ওইটার জন্য অপেক্ষা করা হচ্ছে। ঈদের দিনে কি কোন খাবারটা সবচেয়ে তারপরে বেশি আপনার পছন্দ? আড্ডাটা ধরেন, ঘুরতে যাওয়া, মানে এটা তো আমার তো মনে হ্যাঁ, পড়ে না ছেলেরা তো যে বোধহয় ঈদে খুব বাড়িতে খুব কমই থাকে। হ্যাঁ, মানে এই যে আপনি স্বাধীনভাবে মোটামুটি যেতে পারছেন, এবং এই কারণে ঈদটাকে এক্সটেন্ডেড কেন করা হয় না, মানে ঈদ একদিনই কেন শেষ হচ্ছে, অথবা দ্বিতীয় দিন পর্যন্ত এই আজকেও ঈদ এরকম একটা ব্যাপারটা। মার হাতের প্রিয় খাবার কথা মনে পড়ে কিনা, বা ঈদে আসলে এখনকার ঈদগুলোতে কোন খাবারটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? না, মানে ঈদের খাবার যাই করা হয়, মানে এখনো পর্যন্ত আমাদের ডিপেন্ডেন্সি আছে আর কি। নিজেরা তো কিছু করার সময় ও সুযোগ পাই না, যার ফলে মায়ের বাসায় যাই, ওখানে খাবার দাবারও সাথে করে নিয়ে আসি। মানে এইসব এখনো চলছে মার আর কি। হাতের খাবারই আপনার সবচেয়ে প্রিয় খাবার? বটেই, ওয়ান অফ দি। এখনকার ঈদগুলো আসলে একটু ভিন্ন রকম হচ্ছে কিনা, যেটা তাজনুভার কাছে আমি জানতে চেয়েছিলাম। যে অনেক নেতাকর্মীদের সাথে তো দেখা করতে হয়, কিংবা আমি নিশ্চয়ই যে আপনার বাড়িতেও নিশ্চয়ই ঈদের দিন নেতাকর্মীরা আসেন, তাদের সাথে ঈদের এই আনন্দটা, বা তাদের সাথে একসাথে কোরবানি দেওয়ার জন্য রকম একটা আনন্দ আছে কিনা? সাকিব ভাই, সরি। নেতাকর্মীরা তো আপনার বাসায় নিশ্চয়ই আসছেন, তাদের সাথে ঈদের দিনগুলো এখন নিশ্চয়ই একটু ভিন্ন রকমের হয়। তাদের সাথে একসাথে আমরা যেহেতু ঈদুল আজহা উদযাপন করছি, কোরবানি দেওয়ার একটা অন্যরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, এই বিষয়টা আসলে একেবারে স্থির না আর কি। মানে এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল। এখন যেমন নতুন বললাম যেটা কিছু আছে, যেমন এইবারে আমি পরিকল্পনা করছি হয়তো আমি ঢাকার বাইরে যাব, হয়তো বাঞ্ছারামপুর যাব। তো এইরকম আগে যেমন ঢাকায় আমরা থাকলে কিছু মানে কোরবানি সহ পারিবারিক দায়িত্বের জায়গা থাকে, এবং তারপরে সাংগঠনিক রাজনৈতিক সবার সাথে যোগাযোগ থাকে। তবে আমি সবসময় চেষ্টা করেছি অন্ততপক্ষে ঈদের সময় যাতে নিজের আত্মীয় পরিজনদের সাথে দেখা হয়, কারণ ওইটা সাধারণত সারা বছরে অনেক ক্ষেত্রে খুবই কম হয়। হ্যাঁ, তাজনুভা, এই যে এখন আপনি বলছেন আপনি চট্টগ্রামের মেয়ে, আপনার একটা জীবনের বড় সময় কেটেছে চট্টগ্রামে, ঈদে কি চট্টগ্রামে যাওয়া হয় নাকি ঢাকায় এখন ঈদ করা হয়? কোরবানির ঈদটাতে আমি নিজেই ঢাকাতে কোরবানি দিই। আর আমার বাবা মারা গেছে প্রায় 13-14 বছর হয়ে যাচ্ছে। সো বাপ্পি মারা যাওয়ার পর থেকে আম্মু আমার সাথেই ঈদ করে। সো আম্মু চলে আসেন চিটং থেকে।
তো কোরবানির ঈদটা আমি ঢাকাতেই মানে যেখানে থাকে যেহেতু ওই চাকরির জন্য স্টেশন লিভ করতে পারতাম না, ওটাও ছিল। আর ওই নিজের হাতে এই কোরবানির সব কাজ করাটা আমার খুব মানে ব্যক্তিগতভাবে খুব পছন্দের। হ্যাঁ, সাধারণত মেয়েদের এটা একটু খুব কম পছন্দের কাজ হয়। কোরবানির ঈদ মানে মেয়েদের জন্য অনেক কাজ থাকে, ছেলেদের ভীষণ আনন্দ হয় কোরবানির ঈদগুলোতে। এই যে চাকরির কথা বলছিলেন বা স্টেশন লিভ করার, মানে আপনি নিশ্চয়ই খবর যখন পড়তেন সেই সময়কার কথা বলছেন। এখন আসলে রাজনীতিতে আসবার পর তো জীবনটা অনেকটাই অন্যরকম হয়েছে, দায়িত্ব আর অনেক বেশি বেড়ে গেছে। ওই দিনগুলো মিস করেন বা মনে হয় যে ওই খবর পড়ার সময়টুকু বা যখন পুরো দমে আপনি ডাক্তারি করেছেন সেই দিনগুলোতে কখনো ফিরে যেতে ইচ্ছা করে? আমি লাস্ট বেশ কয়েক সপ্তাহ ধরে আমি খুব হসপিটাল মিস করছি, এবং আমি নিজেও চিন্তা করছি যে আমি গত মানে জুলাইয়ের পর থেকে তো আমি এটা বন্ধ রেখেছিলাম টেম্পোরারিলি। সো হাসপাতাল খুব মিস করছি যখন আসা যাওয়া করি পুরনো ওয়ার্কিং প্লেসের সামনে দিয়ে। আর আপনার এখানে যখন অটো কিউ দেখছিলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, এক সময় তো আমিও অটো কিউ দেখে নিউজ পড়ে এটাই। কিন্তু এটাও ঠিক যে আসলে আমি এখন যে কাজে আছি এবং আমি খুবই একদম ফুল অ্যাটেনশন আমার এখানে, এবং আমার পুরো পরিশ্রম অধ্যবসায় কিন্তু আমার এখানে। আমি খুব মনে প্রাণে চাই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক। ছোটবেলায় কি আসলে কখনো ভেবেছেন যে একটু রাজনীতি সচেতন হই বা রাজনীতির সাথে নিজেকে যুক্ত করি? কখনো কি বা তরুণ প্রজন্মের সময় যখন দেখেছেন যে অনেকে সাকিব ভাইদের মতন যারা রাজনীতিতে ছিলেন তাদেরকে দেখে কখনো মনে হয়েছে? না, আমি এটা আসলে আমার মধ্যে এই জিনিসটা ছিল না, এবং ছিল না দেখেই হয়তো মানে নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম দেখেই মনে হয় আমরা হাসিনার জন্ম হয়েছে, যে যার যার কাজে ব্যস্ত ছিলাম দেখেই হয়তো দেশটার এই অবস্থা হয়ে গেছে। সো এরকম আসলে আমি আমার জন্ম ডাক্তার পরিবারে, আমার বাবা চাচা অনেকেই ডাক্তার। তো আমি ছোটকাল থেকেই জানতাম যে ডাক্তার হতে হবে। এটা বলছিলাম যে আপনাকে দেখলে বোঝা যায় হয়তো আপনি এম ইন লাইফ রচনায় ডাক্তার হবে, এটাই লিখেছেন। মানে এটা না হলে আর কোনো উপায় ছিল না। সো আমার খুবই মানে সাধারণ সবকিছু, কোনো কিছু আউট অফ দ্য বক্স আমার আসলে ওভাবে হয় নাই লাইফে, বা মানে চিন্তাটা হয় নাই এম ইন লাইফ নিয়ে। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমার কাছে মনে হয়েছে যে এটাতে আসলে লেখাপড়ার কাজ নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। লেখাপড়া কাজের বাইরে যখন আপনারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবন পার করেছেন তখন নাচ গান বা এরকম কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে আমরা বলি সেরকম কোনো কিছুর সাথে সম্পৃক্ত থেকেছেন কিনা? ওরকম কোনো কিছু না। নিউজ পড়াটা একদম আসলে ডাক্তারি পাশ করার পর আমি নিউজে আসি, ওভাবে কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। আর গান তো একেবারেই মানে আমার গলায় এই একটা জিনিস, আপনি শুরুতে বলছেন অনেক গুণ, এই একটা জিনিস আমাকে আল্লাহ তাআলা দেয় নাই, আমার গলায় কোনো সুর নাই। সাকিব ভাই কখনো এরকম, ছেলেদের তো সাধারণত খেলার প্রতিও এক ধরনের বিশেষ আকর্ষণ থাকে। আমার একটা প্রাথমিক জীবনে আমার মানে খেলোয়াড় হওয়ার একটা আগ্রহ ছিল, ক্রিকেট খেলার আগ্রহ ছিল। সেই আগ্রহ কি এখন আছে? তখন আমাদের বাংলাদেশের একটা ন্যাশনাল মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অঙ্গনে টেস্ট ক্রিকেটের মর্যাদা পাচ্ছে এরকম একটা সময়। 2000 তো ফলে ক্রিকেট এখন খেলার কি একটা খেলা দেখা হয়, সেই সময় পান? মাঝে মধ্যে মানে আগের ওই মানে খেলা দেখার জন্য আমি নিয়মিত স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতাম, কিন্তু সেই প্যাশনটা এখন অতটা নাই। কিন্তু কারণ খেলা তো সব টেলিভিশনেই চাইলেই দেখা যায়, ফলে খোঁজ খবর রাখি আর কি। মানে বাংলাদেশের এবারে নাচ গান মূলত বাংলাদেশের খেলা থাকলে আমি খেলার মাঝে মধ্যে খোঁজ খবর রাখি, আর বাকিটা আগ্রহটা চলে গেছে। নাচ গান কিংবা বই পড়া এইগুলোর সাথে মানে যখন আসলে অবসর সময় পান তখন সেই সময়টা বই কিভাবে পড়াটা কাটে? তো একটা কাজের অংশ, ফলে যতটুকু পড়াশোনা মানে আরো বেশি করা দরকার সেটার হয়তো সময়। তবে আমি কিন্তু খুব গোপন সূত্রে বলবো কিনা জানি না, আপনি কোথাও না কোথাও গান গেয়েছেন, এই খবর আমার কাছে আছে। না, গান গেয়েছি আপনার কাছে খবর থাকার কিছু নেই। গান টেলিভিশনে মানে অনেক লোক জেনেছে। হ্যাঁ, তাহলে কি আজকে কিন্তু আমার না, আমরা দর্শকরাও কোনো একটু আজকে সেই গান গানের গাওয়ার সুযোগ? কোনো বাস্তবতা নাই। সব ঈদে বসে গান, আমি তো গায়ক না অ্যাকচুয়ালি। আমরা সবাই আপনারা আমরা গুনগুন করি, আমিও গুনগুন করি। কিছু বিশেষ গান শুনতে হয়তো আমার পছন্দ আছে। কি ধরনের গান পছন্দ করেন? সেটা একটা লম্বা মানে অনেক লম্বা লিস্ট, তার মানে প্রচুর গান শোনা হয়। বাংলা ট্র্যাডিশনের মোটামুটি সব ধারার গানই আমি শুনি, এবং সেই মানে কোনো ট্র্যাডিশন খুব যে একটা মানে খুব অপছন্দ এরকম না। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের দুজনের কাছেই আমার ডিবিসির যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে ঈদের বিশেষ কিছু আপনারা বলতে চান কিনা সেই জায়গাটিতে আসতে চাই। তাজনুভা, আপনাকে দিয়ে শুরু করি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। এই ঈদটা আসলে ত্যাগের উৎসব। আমরা
সবাই আসলে সবার অন্যদের ভিন্ন মতের মানুষের প্রতি আসলে আমরা সহানুভূতিশীল হব, সভ্য হব, এটাই আশা। ঈদ মোবারক। সাকিব ভাই। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, এবং এই যে ত্যাগের একটা মহিমা, সেটা যাতে আমাদের সবার মধ্যে সঞ্চারিত হয়, এবং আমরা অন্যের প্রতি বিবেচনাটা আমরা রাখতে পারি। আমাদের নানা ধরনের পার্থক্য থাকবে, কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র গড়ে তুলতে চাই যে রাষ্ট্রটা আমাদের জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারে, এবং সেটা একমাত্র সম্ভব যখন সে জনগণের অধিকার প্রতিষ্ঠার মানে আইন এবং অঙ্গীকারের উপর দাঁড়াবে। তো সেই রকম একটা বড় মহেন্দ্রক্ষণে আমরা আছি। মানে আমরা একটা রাষ্ট্র পত্তন করেছি বটে, কিন্তু 54 বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে নতুন জায়গা নির্মাণের জায়গায় এসেছি, এবং এত অভ্যুত্থান, এত আত্মত্যাগ, এইটা যাতে আমরা শেষ পর্যন্ত সফল করতে পারি, সবাই আমরা সেই কাজে অনেক ধন্যবাদ, এবং আরো একবার আপনাদের দুজনকে ঈদ মোবারক। ঈদের এই বিশেষ সময়টাতে আপনারা পরিবারের বাইরে, রাজনীতির বাইরে আমাদেরকে সময় দিয়েছেন, ডিবিসিকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আরো একবার বিশেষভাবে কৃতজ্ঞতা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ঈদের বিশেষ রাজকাহন থেকে। ডিবিসির সঙ্গেই থাকুন।